প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা আমাদের মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে আছি। আজকে সবাই আমরা লেকচার 36 করব। আর আমরা এখনো পর্যন্ত আছি অধ্যায় 5-এ। অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায় থেকে আজকে আমরা 5 নাম্বার অঙ্কটা করব। বিগত ক্লাসগুলোতে আমরা নিয়ম অনুযায়ী নিয়ম পড়ে পড়ে সাথে সাথে গাণিতিক সমস্যার সমাধান করেছি। সেই অনুযায়ী আমাদের 4টা অঙ্ক করা হয়েছে নিয়ম অনুযায়ী। আর আজকে আমরা সেই নিয়মের মধ্যে থেকে এই চ্যাপ্টারের 5ম অঙ্কটা করব। সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 5। তোমরা সবাই নিশ্চয়ই বইটা সামনে নিয়ে প্রস্তুত আছো এবং একটা পেন্সিল রাখো হাতে। আর খাতা কলম ক্যালকুলেটর যা যা লাগে স্কেল অবশ্যই সেগুলো সামনে নিয়ে বসো। আমরা যখন অঙ্ক করব সবাই একসাথে অঙ্ক করব এবং অবশ্যই আমরা কোন অঙ্কটা করছি সেই প্রশ্নটাকে ভালো করে বুঝে নিব সবাই। আজকে আমি তোমাদের জন্য করাচ্ছি 5 নম্বর অঙ্কটা করাচ্ছি আগুনে বিনষ্ট পণ্যের সমন্বয় এবং শেয়ার অধিহার দ্বারা। কি দ্বারা? শেয়ার অধিহার দ্বারা। তোমরা এই শব্দটার সাথে পরিচিত আছো অধ্যায় 4 থেকে, যে শেয়ার অধিহার শব্দটা আসল বিষয়টা কি। আমরা শেয়ার ইস্যুর অঙ্ক যখন করেছি সেখানে শেয়ার অধিহার শব্দটা পেয়েছি, যেটা সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে মূলধনের মালিকানা সত্ত্বের পরিমাণকে বৃদ্ধি করে, যেটা শেয়ার অধিহার অর্থাৎ মূলধন জাতীয় একটা প্রাপ্তি। তো শেয়ার অধিহার দ্বারা শেয়ার দালালের দস্তুরি, এটার মানে কি? শেয়ার দালালের দস্তুরি এটার মানে হচ্ছে অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন। শেয়ার দালালের দস্তুরিকে আমরা আরেক কথায় কি বলি? অবলেখকের কমিশন। অর্থাৎ শেয়ার অধিহার দ্বারা অবলেখকের কমিশনের অবলোপন সংক্রান্ত। তাহলে আমরা 2টা বিষয় নিয়ে আজকে অঙ্ক করব। মেইন আমাদের সমন্বয়ের বিষয় হচ্ছে আগুনে বিনষ্ট পণ্যকে কিভাবে সমন্বয় করতে হবে প্রশ্নে থাকলে, এবং শেয়ার অধিহার দ্বারা যদি শেয়ার দালালের দস্তুরি বা অবলেখকের কমিশনকে অবলোপন করতে বলে সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে সমন্বয় করব বা অঙ্কে প্রয়োগ করব। আরেকটা বিষয় আমরা অঙ্ক করতে গেলে আজকে পাবো নতুন, যেটা আমরা আমাদের বিশদায় বিবরণীতে নতুন আয়কর সঞ্চিতিটা কিভাবে প্রয়োগ করে দেখাবো। অর্থাৎ নিট মুনাফা বের করার পূর্বে নতুন আয়কর সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতি মানে হচ্ছে সমন্বয়ে যে আয়কর সঞ্চিতির কথা বলা থাকে সেটাকে কিভাবে আমরা প্রয়োগ করব বা সমন্বয় করব সেটা আজকে আমরা শিখব। তাহলে আজকে আমাদের অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের নতুন কিছু বিষয় আজকে শিখবো আমরা, এবং সেটা আমাদের এমনভাবে শিখতে হবে যেন এই ধরনের অঙ্ক আসলে আমরা অবশ্যই পারি, আমাদের প্র্যাকটিসে রাখতে হবে। আর আজকের অঙ্কটা আমি করাচ্ছি তোমাদের নিউ এডিশন, তোমরা হিসাব বিজ্ঞান 2য় পত্র যে বইটা থেকে আমরা অঙ্ক করছি বা পড়ছি যে বইটা, সেই বইয়ের 668 পৃষ্ঠা 31 নম্বর অঙ্কটা করছি আজকে আমরা সবাই। তাহলে তোমরা সেই পৃষ্ঠাটা খোলো এবং 31 নম্বর অঙ্কটা বের করো। দেখো এবিসি লিমিটেডের একটা অঙ্ক দেয়া আছে, ঠিক আছে? এবিসি লিমিটেড। আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি আর তোমরাও সাথে সাথে হাত রাখো বইতে এবং একটা পেন্সিল রাখো হাতে, যেন যে বিষয়টা তোমাদের কাছে নতুন মনে হবে বা আগে কখনো এই নামটা শোনোনি বা দেখোনি, তাহলে সেটা আমি যখন প্রশ্নটা পড়বো তোমরা মার্ক করে রাখবে। প্রয়োজনে আরেকবার করে সেটা রিভাইজ দিয়ে জেনে নিবে বিষয়টা কি, ঠিক আছে? গুরুত্ব দিবে। তাহলে চলো আমরা প্রশ্নটা শুরু করি। 31 নম্বর অঙ্কটা দেখো, প্রশ্নটা আছে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে এবিসি লিমিটেডের রেওয়ামেল নিম্নরূপ। মজুদ পণ্য দেয়া আছে 1/1/2012, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য 27,000 টাকা ডেবিট কলামে, 27,200 টাকা। ক্রয় আছে 2,91,200 টাকা। বেতন আছে 16,000 টাকা, সব ডেবিট কলামে। বিনিয়োগ 90,000 টাকা। কলকবজা আছে 80,000 টাকা। প্রাপ্য হিসাব আছে 1,42,000 টাকা। প্রদেয় হিসাব 26,800 টাকা। ব্যাংক জমা আছে 1,95,000 টাকা। শেয়ার হস্তান্তর ফি দেখো ক্রেডিট কলামে দেয়া আছে 3,000 টাকা। শেয়ার হস্তান্তর ফিটা নিয়ে আমরা এতদিন কোনো অঙ্ক করিনি, বা নিয়ম পড়ার সময়ও আমাদের শেয়ার হস্তান্তর ফিটা কোন ছকের অধীনে যাবে বা কোন ছকে বসবে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত শিখিনি। আমি তোমাদের বলবো শেয়ার হস্তান্তর ফিটা হচ্ছে একটা অপরিচালন আয় বা অন্যান্য আয়, ঠিক আছে? তোমরা এটা তোমাদের বিশদায় বিবরণীর যে নমুনা ছকটা আছে সেখানে অন্যান্য আয় বা অপরিচালন আয় বা লাভ যে অংশটা আছে তার অধীনে তোমরা শেয়ার হস্তান্তর ফি লিখে রাখতে পারো। নমুনা ছকে লিখা নেই, কিন্তু তোমরা লিখে রাখতে পারো এটা হচ্ছে অন্যান্য আয় বা অপরিচালন আয়, বিশদায় বিবরণীর অংশ এটা।
অর্থাৎ পরিচালনায় না, এটা হচ্ছে অপরিচালনায় বা অন্যান্য আয়। তাহলে শেয়ার হস্তান্তর ফিটা আয় যেহেতু অবশ্যই ক্রেডিট কলামে। সাধারণ সঞ্চিতি আছে 50,000 টাকা, লভ্যাংশ সমতাকরণ তহবিল আছে 50,000 টাকা, ইস্যুকৃত মূলধন আছে প্রতিটি 10 টাকা মূল্যের 30,000 শেয়ার বিক্রয় ইস্যুকৃত মূলধন, অর্থাৎ আদায় করা হয়েছে 30,000 শেয়ার, যতগুলো ইস্যু করা হয়েছিল ততগুলো বিলি বা বন্টন করা হয়েছে, এবং শেয়ার মূলধন আদায় হয়েছে 3 লাখ টাকা, কারণ 30,000 শেয়ার, প্রত্যেকটার দাম 10 টাকা করে, তাহলে শেয়ার মূলধন হচ্ছে 3 লাখ টাকা ক্রেডিট কলামে। ভাড়া আছে 34,600, প্রাথমিক খরচ 10,000, রক্ষিত আয় 1/1/2012, এটার হচ্ছে রক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত 60,500 টাকা, এটা ক্রেডিট কলামেই থাকে। শেয়ার অধিহার, এটা মূলধন জাতীয় প্রাপ্তি 40,000 টাকা, এটা ক্রেডিটই হয়। শেয়ার দালালের দস্তুরি মানে কি? অবলেখকের কমিশন, যেটা আমরা 4র্থ অধ্যায়ে এই শব্দটা অনেকবার পেয়েছি, অবলেখকের কমিশন। আর অবলেখকের কমিশনকে অন্যভাবে বলা হয় শেয়ার দালালের দস্তুরি। এটা যেহেতু প্রতিষ্ঠানের জন্য একটা অসমন্বিত খরচ, ঠিক আছে, এটা সম্পদ অংশে দেখানো হয় অসমন্বিত খরচ নামে, তাই এটা ডেবিট কলামেই থাকে, ডেবিট হয় শেয়ার দালালের দস্তুরি। এটা হচ্ছে 8,000 টাকা, এটা ডেবিট কলামে দেয়া আছে, দেখো। আচ্ছা, এরপর আমাদের সমন্বয়গুলো আছে, একটু খেয়াল করো। 1 নাম্বার সমন্বয় আছে 31 ডিসেম্বর 2012 তারিখে সমাপনী মজুদ পণ্য 1,20,000 টাকা, এটা সমাপনী মজুদ পণ্য দেয়া আছে। আমরা জানি এই সমাপনী মজুদ পণ্যকে কিভাবে কোথায় প্রয়োগ করতে হয় বা ব্যবহার করতে হয়। 2 নম্বর সমন্বয় আছে 30 ডিসেম্বর তারিখে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছিল, উক্ত ক্ষতির জন্য বীমা কোম্পানি 16,000 টাকা ক্ষতিপূরণ করতে সম্মত হয়েছে। এখানে তোমাদের জন্য একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখো তারিখটা দেয়া আছে 30 ডিসেম্বর, আর 1 নাম্বার সমন্বয়ে সমাপনী মজুদ পণ্য দেয়া আছে 31 ডিসেম্বর। এখন আমার কথা হচ্ছে কোন ঘটনাটি আগে ঘটেছে এবং সমাপনী মজুদ পণ্য কখন মূল্যায়ন করা হয়। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় একদম বছরের শেষ দিনে, হিসাবকালের শেষ দিনে, অর্থাৎ ওই সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের আগে যদি কোনো এর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় সমন্বয়ের থাকে বা কোনো ঘটনা ঘটে থাকে যেটা সমাপনী মজুদ পণ্যকে প্রভাবিত করবে, সেই সংক্রান্ত বিষয় যদি 31 ডিসেম্বর আগে ঘটে থাকে, তাহলে আমরা ধরে নিব যে সেগুলা সমন্বয় করার পরই সমাপনী মজুদ পণ্যকে মূল্যায়ন করা হয়েছে। কিন্তু কোনো কারণে যদি, যেমন সমাপনী মজুদ পণ্য আগে মূল্যায়ন করা হয়ে গেছে 31 ডিসেম্বর তারিখে, কিন্তু সেই মজুদ পণ্যের মধ্যে কোনো অংশ আছে যেটা আগুনে বিনষ্ট হয়েছে কোনো পণ্য, কিন্তু সমাপনী মজুদ পণ্যে সেটাকে গণ্য করা হয়নি, সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিয়ে দেখাতে হয়। আর এই অঙ্কের জন্য যেহেতু 2টা তারিখ দেয়া আছে, 1 নাম্বার আর 2 নাম্বার সমন্বয়ে, যে সমাপনী মজুদ পণ্য 31 ডিসেম্বর মূল্যায়ন করা হয়েছে আর আগুনে পণ্যটা বিনষ্ট হয়েছে 30 ডিসেম্বর তারিখে, অর্থাৎ মূল্যায়নের আগে আগুনে পণ্য বিনষ্ট হয়েছে, তাহলে নিশ্চয়ই আগুনে পণ্য বিনষ্টটা বাদ দিয়েই, মানে ওইটা সমন্বয় করা হয়ে গেছে সমাপনী মজুদ পণ্য থেকে, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য এখন যেটা আছে তার মধ্যে আর আগুনে বিনষ্ট পণ্যের কোনো অংশ জড়িত নেই। আগুনে বিনষ্ট পণ্যের অংশটা বাদ দেওয়ার পরেই সমাপনী মজুদ পণ্য 1,20,000 টাকা, ঠিক আছে। এই তারিখ দুটো দেখে আমাদের বুঝে নিতে হবে যে সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যকে বাদ দিব, নাকি সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের আগেই পণ্যটা আগুনে বিনষ্ট হয়ে গেছে তারপর সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে। এটা আমাদের বুঝে নিতে হবে কোনটা আগে ঘটেছে এবং মজুদ পণ্য কখন মূল্যায়ন করা হয়েছে। এই 2টা বিষয় বুঝে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে সমাপনী মজুদ থেকে আমরা আগুনে পণ্য বিনষ্ট বাদ দিব কিনা। এই অঙ্কের জন্য সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দেওয়া দরকার নেই, কারণ আগুনে পণ্য বিনষ্টটা আগে ঘটেছে ঘটনাটা, এরপর সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে। তবে একটা জিনিস, সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে পণ্য বিনষ্ট বাদ যাক বা না যাক, আমাদের চোখ বন্ধ করে প্রথম কোন চিন্তাটা মাথায় নিয়ে আসতে হবে, আগুনে পণ্য বিনষ্ট থাকলে সেটা অবশ্যই ক্রয় থেকে প্রথমে বাদ দিতে হবে, একবার বাদ দিতে হবেই। আগুনে পণ্য বিনষ্ট মানে হচ্ছে সেটা ক্রয় থেকে বাদ যাবে, এটা হচ্ছে আমাদের প্রথম চিন্তা, প্রথম সমাধান।
আর দ্বিতীয়টা মাথায় নিয়ে আসতে হবে যে সমাপনী মজুদ থেকে এটা বাদ যাবে কিনা, বা সমাপনী মজুদ পণ্যের সাথে সমন্বয়ের কোনো বিষয়টা আছে কিনা সেটা বুঝে তখন সমাপনী মজুদ পণ্যের সাথে সেটা সমন্বয় করতে হবে। আচ্ছা, আগুনে পণ্য বিনষ্ট নিয়ে অনেক কথা বলে ফেললাম। এখন এখান থেকে দেখতে হবে যে আমাদের 20,000 টাকার পণ্য ক্ষতি হয়েছে, আগুনে নষ্ট হয়েছে। এখান থেকে বীমা কোম্পানি, নিশ্চয়ই আমাদের বীমা করা ছিল, বীমা কোম্পানি 16,000 টাকা ক্ষতিপূরণ দিতে সমর্থ হয়েছে। অর্থাৎ এখন ক্রয় থেকে তো 20,000 টাকায় বাদ যাবে, কারণ যতটুকু পণ্য বিনষ্ট হয়ে যায় সেটা ক্রয়ের পরিমাণকে কমিয়ে দেয়। আর বীমা কোম্পানি এই আগুনে বিনষ্ট পণ্যটা কিন্তু আরেকবার নিট লাভের অংশে, নিট লাভ নির্ণয় করার সময় বিশদ বিবরণীতে আরেকবার দেখাতে হয় অন্যান্য খরচ বা অপরিচালন খরচের অধীনে আগুনে বিনষ্ট পণ্যটা। একদিকে এটা ক্রয় থেকে বাদ যায়, ক্রয়ের পরিমাণ কমায়, আরেকদিকে এটা বিবিধ ক্ষতি নামে অপরিচালন খরচের অধীনে বসে বা অন্যান্য ব্যয়ের অধীনে বসে। এখানে দেখতে হবে যে আমাদের প্রকৃত মানে সত্যিই কি 20,000 টাকার ক্ষতি আমাদের এটা হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে ক্রয় থেকে আমরা 20,000 টাকায় বাদ দিব, কিন্তু আমাদের বীমা কোম্পানি 16,000 টাকা রিটার্ন দিবে, যেহেতু বীমা করা ছিল। তাহলে আমাদের অ্যাকচুয়াল ক্ষতিটা হচ্ছে এখানে 4,000 টাকা। অর্থাৎ ক্ষতি 20,000 টাকা থেকে আমরা 16,000 টাকা উঠিয়ে আনতে পারছি, ক্ষতিটা পূরণ করতে পারছি। যতটুকু ক্ষতি আমরা পূরণ করতে পারছি না সেটা বিবিধ ক্ষতির অধীনে আমাদের দেখাতে হবে। অর্থাৎ 4,000 টাকা বিবিধ ক্ষতি নামে অপরিচালন ব্যয়ে দেখাতে হবে। কিন্তু ক্রয় থেকে কিন্তু সম্পূর্ণটাই বাদ যাবে, কারণ পণ্য কিন্তু পুড়েছে 20,000 টাকার, সেটা ক্রয় থেকে বাদ যাবে। আর ক্ষতিটা দেখাতে হবে টাকার পরিমাণে, যেটা অপরিচালন ব্যয়ের অধীনে নিট লাভ নির্ণয়ের অংশে দেখাতে হবে। আমরা যখন অঙ্কটা করব তখন আরো ভালোভাবে বুঝবো। 3 নাম্বার, আয়কর সঞ্চিতি রাখতে হবে 20,000 টাকা। আচ্ছা, এখানে আয়কর সঞ্চিতির কথা বলা হয়েছে। এই আয়কর সঞ্চিতি যেটা সমন্বয়ে বলা থাকে সেটা হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি, যেটা আমরা নিট লাভ নির্ণয়ের পূর্বে কর পূর্ব নিট লাভ থেকে বাদ দিয়ে তারপর কর পরবর্তী নিট লাভ বের করি। ঠিক আছে, এটা বিশদ বিবরণের সবার শেষের আইটেম আয়কর সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতি। আর পুরাতন যদি আয়কর সঞ্চিতি থাকে বা আয়কর থাকে সেগুলো রক্ষিত আয় বিবরণীতে যায়, যেটা রেওয়া মিল থেকে আমরা ব্যবহার করি। 5 নাম্বার, প্রাথমিক খরচের অবলোপন 20%। অর্থাৎ প্রাথমিক খরচ তো আমাদের এই অঙ্কে আমরা অসমন্বিত খরচের অধীনে দেখাই, সম্পদ অংশে প্রাথমিক খরচ। এই খরচের অবলোপনটা আমরা পরিচালন ব্যয়ের অধীনে দেখাই। প্রাথমিক খরচ হচ্ছে একটা সম্পদ যেটা অসমন্বিত খরচের অধীনে আমরা দেখাই। আর শেয়ার দালালের দস্তুরি বা অবলেখকের কমিশনও কিন্তু একটা অসমন্বিত খরচ, যেটা আমরা সম্পদের অধীনে দেখাই। আর এখানে যে অবলোপনের কথা বলা আছে সেটা আমরা বিশদ বিবরণীতে পরিচালন খরচের অধীনে দেখাবো অবলোপনের বিষয়টা। কলকবজার 10% অপচয় ধরতে হবে, এটাও পরিচালন খরচের অধীনে অপচয়টা দেখাবো। আর যদি আমাদের সম্পদের অংশটা নির্ণয় করতে বলে আর্থিক অবস্থার বিবরণীতে, সেখানে সংশ্লিষ্ট সম্পদ থেকে আমরা বাদ দিয়ে দেখাবো। এখানে দেখো আমাদের ক নাম্বার কি করতে বলা হয়েছে। ক নাম্বার করতে বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে নিট অসমন্বিত খরচের পরিমাণ নির্ণয় করা। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় তৈরি করার সময় আমাদের সম্পদের অংশে আমরা যে অসমন্বিত খরচ নামে একটা সম্পদ দেখাই, একদম সবার লাস্টের ভাগ, 4টা অংশ থাকে আমাদের সম্পদের অংশে। কি কি? স্থায়ী সম্পদ, বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর 3 নাম্বার থাকে চলতি সম্পদ, এবং 4 নাম্বার থাকে অসমন্বিত খরচ। এই অসমন্বিত খরচের অংশটুকু আমাদের ক নাম্বারে নির্ণয় করে দেখাতে হবে। কোন কোন বিষয়গুলো অসমন্বিত খরচ একটু চিন্তায় আনি আমরা। শেয়ার দালালের দস্তুরি বা অবলেখকের কমিশন, তারপর হচ্ছে শেয়ার অবহার, প্রাথমিক খরচ, তারপর যদি থাকে বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো ইত্যাদি হচ্ছে আমাদের অসমন্বিত খরচ। এই সমস্ত বিষয়ের মধ্যে যেগুলো এই অঙ্কে আছে সেগুলো আমরা অসমন্বিত খরচের অধীনে দেখাবো। তবে আমাদের নিট পরিমাণ বের করে দেখাতে বলা হচ্ছে। নিট বলতে এখানে বোঝাচ্ছে যে ওই খরচগুলোর সাথে, ওই সম্পদগুলোর সাথে সমন্বয়ের কোনো আইটেম আছে কিনা অঙ্কের মধ্যে, তাহলে সেটা সমন্বয় করে যে পরিমাণ বের হবে সেটাই নিট পরিমাণ। খ নাম্বার বলেছে এবিসি লিমিটেডের 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট লাভ 1,85,300 টাকা ধরে উক্ত বছরের নিট লাভ বা লোকসান নির্ণয় করো। আমাদের মোট লাভের পরিমাণ দেওয়া আছে, এটা ধরে আমরা নিট লাভ নির্ণয় করবো। অর্থাৎ বিশদ বিবরণীর দ্বিতীয় অংশটা আমরা করব, আংশিক অংশ বিশেষ করব। গ নাম্বার, এবিসি লিমিটেডের 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রক্ষিত আয়ের উদ্বৃত্ত
1,65,000 টাকা ধরে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে রক্ষিত আয়ের উদ্বৃত্ত ও দেয়া আছে, আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণটা নির্ণয় করে দেখাবো। আর্থিক অবস্থার বিবরণী মালিকানা সত্ত্বর পরিমাণ নির্ণয় করব আমরা। যেহেতু রক্ষিত আয়ের উদ্বৃত্ত দেয়া আছে, আমাদের বহু কলাম বিশিষ্ট মালিকানা সত্ত্ব বিবরণী আর করার প্রয়োজন নেই। এখানে আমরা আর্থিক অবস্থার বিবরণীর শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়ের যে অংশটা আছে, সম্পদের অংশের পরে আমরা যেটা দ্বিতীয় অংশে করি, দ্বিতীয় ধাপে যেটা করি, সেই অংশটুকু আমাদের করে দেখাতে হবে। ঠিক আছে? আর এখানে মালিকানা সত্ত্বের পরিমাণটা ওই অংশের মধ্যে আমরা নির্ণয় করে দেখাতে পারবো। প্রশ্নটা আশা করি তোমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য যতটুকু বুঝিয়ে দিয়েছি। আর এখন আমরা সমাধান শুরু করি সবাই। চলো, সমাধান আমরা এখন নির্ণয় করব। সমাধান করব যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যে অসমন্বিত খরচটা দেখাই, সেই বিষয়টা আমরা এখন নির্ণয় করে দেখাবো। তোমরা খাতায় সবাই অঙ্ক করা শুরু করো, একটা ছোট্ট ছক আঁকো আর আমার সাথে সাথে করো। সমাধান ক শুরু করছি আমরা। সমাধান কয়ে আমাদের নিট অসমন্বিত খরচের পরিমাণ আমরা নির্ণয় করছি। তবে এখানে তোমাদের জন্য আমি একটু প্রশ্নের 4 নম্বর সমন্বয়টা সম্ভবত ভালো করে বুঝাইনি, বা 4 নম্বর সমন্বয়টা আমরা স্কিপ করে গেছি। তোমরা আরেকবার একটু প্রশ্নে যাও। 4 নম্বর সমন্বয়ে বলা আছে, দেখো, শেয়ার দালালের দস্তুরির অর্ধাংশ, তোমরা তোমাদের হাতে পেন্সিল থাকলে অর্ধাংশের নিচে তাক দাও, অর্ধাংশ সমান অংশে শেয়ার অধিহার এবং চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করতে হবে। অর্থাৎ শেয়ার দালালের যে দস্তুরি আছে আমাদের প্রশ্নে 8,000 টাকা, সেটাকে তার অর্ধেককে আমরা অবলোপন করব। ঠিক আছে? শেয়ার দালালের দস্তুরি আছে আমাদের 8,000, তার অর্ধেক আমাদের অবলোপন করে ফেলতে বলা হচ্ছে। কিন্তু অর্ধেক যে আমরা অবলোপন করব বা খরচ হিসাবে দেখাবো, সেটা আমরা 2 ভাগে ভাগ করে অবলোপন করব। কিভাবে? শেয়ার দালালের দস্তুরির অর্ধেক অবলোপন করব, সেই অর্ধেককে আমরা সমান অংশে 2টা বিষয় দ্বারা অবলোপন করব। যে অর্ধেক যদি হয় 8,000 টাকার অর্ধেক হচ্ছে, একে যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ অবলোপন হচ্ছে 4,000 টাকা। এটা হচ্ছে অবলোপন। এই অবলোপনকে আমরা 2টা বিষয় দ্বারা অবলোপন করব। এই অবলোপনকে আমরা সমান অংশে, এই যে 4,000 টাকাকে আমরা সমান অংশে শেয়ার অধিহার এবং আরেকটা অংশ হচ্ছে মুনাফা জাতীয় খরচ হিসেবে, না, চলতি বছরের মুনাফা দ্বারা, চলতি বছরের মুনাফা, অর্থাৎ চলতি বছরের মুনাফা বলতে বিশদায় বিবরণীতে আমরা অবলোপনগুলো যেখানে দেখাই, সম্পদের অবলোপন বা অপচয়গুলো যেখানে দেখাই, সেটাকে আমরা চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন বলা হচ্ছে এখানে। অর্থাৎ পরিচালন খরচের অধীনে দেখাতে বলা হচ্ছে, পরিচালন খরচ। এই 2টা বিষয় দ্বারা আমরা শেয়ার দালালের দস্তুরিকে অবলোপন করে দেখাবো। সেটা কি? যে আমাদের শেয়ার দালালের দস্তুরি হচ্ছে 8,000 টাকা, এর অর্ধাংশ অবলোপন করব, 4,000 টাকা অবলোপন করব। কিন্তু অবলোপনটাকে আমরা 2 ভাগে বিভক্ত করে অবলোপন করব, সমান 2 ভাগে বিভক্ত করে। অর্থাৎ 4,000 টাকাকে আমরা 2টা অংশে বিভক্ত করে অবলোপন করে দেখাবো। সেটার একটা সমান অংশ হচ্ছে, একটা অংশ হচ্ছে শেয়ার অধিহার দ্বারা আমরা কমায় দিব, অবলোপন করে দিব। অর্থাৎ শেয়ার অধিহার যদি আমার প্রশ্নের মধ্যে দেয়া আছে এখানে শেয়ার অধিহার 40,000 টাকা, এর থেকে আমরা 2,000 টাকা বাদ দিয়ে দিব। অর্থাৎ শেয়ার দালালের দস্তুরি কাটাকাটি করে 2,000 টাকা কমিয়ে দিব অবলোপনের টাকা। আর আরেকটা সমান অংশ চলতি বছরের মুনাফা থেকে আমরা বাদ দিয়ে দেখাবো। অর্থাৎ পরিচালন খরচে আমরা যে অবলোপন অপচয়গুলো দেখাই, সেখানে চলতি বছরের মুনাফা দ্বারা সমন্বয় করে দিব। অর্থাৎ শেয়ার অধিহার দিয়ে সমন্বয় করব এবং চলতি বছর মুনাফা অর্থাৎ পরিচালন খরচের অধীনে দেখিয়ে সমন্বয় করব। কাকে? শেয়ার দালালের দস্তুরি বা অবলেখকের কমিশনের অবলোপনের অংশটাকে। কতটুকু অবলোপন করছি? যেহেতু শেয়ার দালালের দস্তুরি একটা সম্পদের অবলোপন হতেই পারে, আমরা যেহেতু অসমন্বিত খরচে দেখাচ্ছি, এটা একটা সম্পদ ধরি আমরা, তাহলে সেক্ষেত্রে এটার অবলোপন হতেই পারে, প্রাথমিক খরচের অবলোপন যেহেতু হয়। তো অবলোপনটা করতে বলা হচ্ছে এখানে অর্ধাংশ। দেখো, তোমরা সমন্বয়টা ভালো করে দেখো। শেয়ার দালালের দস্তুরির অর্ধাংশ সমান অংশে, অর্ধাংশের সমান অংশ। ঠিক আছে? অর্ধাংশ হচ্ছে 4,000 টাকা, 8,000 টাকার 4,000 অর্ধেক। একে আমরা সমান অংশে শেয়ার অধিহার এবং চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করব।
তাহলে 4,000 টাকাকে আমরা সমান অংশে এটা আর এটা দ্বারা অবলোকন করব। যদি 4,000 টাকাকে আমরা দুইটা বিষয় দ্বারা অবলোকন করতে যাই, সমান করতে যাই, তাহলে প্রত্যেকটা ভাগে 2,000 করে পড়ে। ঠিক আছে, এই দুইটা বিষয় দ্বারা আমরা অবলোকন করে দেখাবো। কিন্তু অবলোকন হচ্ছে কতটুকু? টোটাল 4,000 টাকা অবলোকন হচ্ছে, যেটা আমরা শেয়ার দালালের দস্তুরি থেকে অবলোকনটাকে বাদ দিয়ে দেখাবো। ঠিক আছে, এটাই বোঝানোর জন্য যে এই অবলোকনটা তো আমাদের অসমন্বিত খরচের অধীনে যে শেয়ার দালালের দস্তুরি আছে সেখানে আসবে, তাই আমি তোমাদের এটা বুঝিয়ে দিলাম ভালো করে। তাহলে এই অবলোকনটা কোন কোন জায়গায় যাবে? শেয়ার দালালের দস্তুরি থেকে এই অবলোকনটা বাদ যাবে। ঠিক আছে, 4,000 টাকা। আর কোন কোন বিষয় দ্বারা সমন্বিত হচ্ছে, ওই সংশ্লিষ্ট বিষয়গুলো যেখানে যেখানে আমরা প্রয়োগ করব সেখান থেকে অবলোকনের টাকাটা আমরা বাদ দিয়ে দেখাবো বা ব্যবহার করে বা প্রয়োগ করে দেখাবো। তাহলে শেয়ার অধিহারা যদি আমরা যেখানে ইউজ করি, সেখানে শেয়ার অধিহার থেকে আমরা একটা কথা লিখবো যে শেয়ার দালালের দস্তুরির অবলোকন বাদ দিয়ে দেখাবো, কারণ 2,000 টাকা কিন্তু আমরা এই এই অবলোকনের মধ্যে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, শেয়ার অধিহার কিন্তু কমে যাচ্ছে। আবার পরিচালন মুনাফা দ্বারা চলতি বছর মুনাফা দ্বারা সমন্বয় করতে বলা হচ্ছে, তাহলে অবলোকনটা কিন্তু আমরা পরিচালন খরচের অধীনে দেখাই, সেই খরচের অধীনে আমরা 2,000 টাকা শেয়ার দালালের দস্তুরি অবলোকন হিসেবে লিখে দেখাবো। অর্থাৎ যেখানে যেখানে যেটা এটা প্রয়োগ করা যাবে বা স্কোপ আছে সেখানে আমরা এটা ব্যবহার করে দেখাবো। আশা করি তোমরা এই অবলোকনের বিষয়টা বুঝতে পেরেছো, এবং এরকম থাকলে যেইভাবে সমন্বয়ে বলা থাকবে আমরা সেইভাবে প্রয়োগটা করব। এখানে অর্ধাংশের কথা বলা আছে, এখানে 1/4 থাকতে পারতো, 2/3 থাকতে পারতো, যতটুকু বলা থাকবে আমরা সেই অনুযায়ী কাজ করব। ঠিক আছে, তাহলে আমাদের অসমন্বিত খরচের পরিমাণটা দেখো। অসমন্বিত খরচের অংশে আমাদের আমরা দুইটা আইটেম পেয়েছি রেওয়া মিল থেকে, সেটা হচ্ছে একটা প্রাথমিক খরচ আর একটা পেয়েছি আমরা শেয়ার দালালের দস্তুরি। আমাদের রেওয়া মিলে প্রাথমিক খরচ আছে 10,000 টাকা, আর অবলোকন করতে বলা হয়েছে সমন্বয়ে 20%। তাহলে 10,000 টাকার 20% অবলোকন আমরা বাদ দেই, বাদ অবলোকন 2,000 টাকা। 20% করে দেখো, 10,000-এ 20% 2,000 আসে, বাদ দিলে আমাদের থাকে প্রাথমিক খরচ নিটটা 8,000 টাকা। আর শেয়ার দালালের দস্তুরি রেওয়া মিলে আছে 8,000 টাকা, এর অর্ধাংশ অবলোকন করতে বলা হয়েছে সমন্বয় 4-এ। আমরা সমান অংশে শেয়ার অধিহার এবং চলতি বছর মুনাফা দ্বারা যে অবলোকন করছি সেটা ওই যার যার জায়গায় প্রয়োগ করব, কিন্তু অবলোকনটা করতে হচ্ছে অর্ধাংশ। ঠিক আছে, তাহলে অর্ধেক। তাহলে শেয়ার দালালের দস্তুরি 8,000 বাদ অবলোকন অর্ধেক অবলোকন করতে বলা হয়েছে 4,000 টাকা। আমরা 4,000 টাকা বাদ দিলে আমাদের বাকি থাকে আরো 4,000 টাকা। সেই 4,000 টাকা হচ্ছে আমাদের নিট শেয়ার দালালের দস্তুরি বা অবলেখকের কমিশন। এছাড়া অন্য কোনো অসমন্বিত খরচ নেই। তাহলে এই দুইটা আইটেম তোমরা যোগ করো, দুইটা অ্যামাউন্ট, আমাদের অ্যামাউন্ট আসে 12,000 টাকা। 12,000 টাকার নাম কি? ফলাফলের নাম হচ্ছে নিট অসমন্বিত খরচ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বার শুরু করি। আর তোমরা অবশ্যই সমাধান যখন করবে লিখে নিবে সমাধান ক, যেটা নির্ণয় করছি সেটা কিন্তু অবশ্যই উপরে নির্দেশ করে নিবে বা বলে নিবে বা লিখে নিবে। নিট অসমন্বিত খরচের পরিমাণ নির্ণয়, যখন যেটা করতে বলা হবে সেটা আমরা অবশ্যই শুরুতে লিখে নিব। চলো আমরা সমাধান খ শুরু করি। আমাদের করতে বলা হয়েছে নিট লাভ, মোট লাভ 1,85,300 টাকা ধরে নিট লাভ নির্ণয় করব। ঠিক আছে, সমাধান খ দেখো, আমরা বিশদয় বিবরণী করছি, আংশিক অংশটা করছি, আর এই অংশে আমরা নিট লাভ নির্ণয় করব। ঠিক আছে, নিট লাভ বা নিট লোকসান। আমরা শুরুতেই লিখে নিব নিট লাভ বা লোকসান নির্ণয়, এবং শিরোনামটা দিয়ে নিব প্রতিষ্ঠানের নাম দিয়ে, এবিসি লিমিটেড বিশদায় বিবরণী আংশিক 2012 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আর বিশদায় বিবরণীতে আমি তোমাদের নিয়ম শিখিয়েছি। নর্মালি আমরা 3টা টাকার কলাম রাখি, যেহেতু সমন্বয় থাকে, তা আমরা 3টা টাকার কলাম দিয়ে বিবরণের জন্য বড় কলামটা রাখবো প্রথমে। তো আমাদের মোট লাভ যেহেতু দেয়া আছে প্রশ্নে খ নাম্বারে, তো সেটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করি। মোট লাভ আছে 1,85,300 টাকা, আর এখান থেকে আমরা বাদ দিই মোট লাভের পরের অংশ আমরা শুরু করি বাদ পরিচালন মুনাফা দিয়ে। যদি মোট লাভের সাথে যোগ করার মতো কোনো আয় থাকে, পরোক্ষ পরিচালন আয়, সেগুলো যদি কোনো বিষয় থাকে তাহলে আমরা মোট লাভের সাথে যোগ করে নিই, কিন্তু এই অঙ্কে পরোক্ষ পরিচালন কোনো আয় নেই যেটা আমরা মোট লাভের সাথে যোগ করতে পারি। তাহলে আমাদের এখন সরাসরি চলে যেতে হবে পরিচালন খরচে। তাহলে পরিচালন খরচগুলো আমরা মোট লাভ থেকে বাদ দিয়ে দেখাই। তাহলে আমরা লিখবো বাদ পরিচালন খরচ। পরিচালন খরচ আছে আমাদের এখানে রেওয়া মিলে আমরা পেয়েছি, এবং সমন্বয় থেকে 2-1টা পেয়েছি। রেওয়া মিলে পেয়েছি বেতন ভাড়া, যেগুলো পরিচালন খরচ। বেতন পেয়েছি আমাদের এখানে দেয়া আছে রেওয়া মিলে
16,000 টাকা। এটার সাথে সমন্বয়ে কিছু বলা নেই। ভাড়া পেয়েছি আমরা 34,600 টাকা, যেটা খরচ, ভাড়ার কথা দেয়া আছে রেওয়া মিলে। এগুলোর সাথে কোনো সমন্বয় নেই, তাহলে বেতন আমরা সেকেন্ড কলামে লিখলাম, ভাড়া সেকেন্ড কলামে, যেহেতু কোনো সমন্বয় নেই, সমন্বয় থাকলে আমরা ফার্স্ট কলামে সমন্বয় করে নিতাম। এরপর আছে শেয়ার দালালের দস্তুরির অবলোপন, যেটা আমরা সমন্বয় 4 থেকে পেয়েছি এবং সমাধান কতে তোমাদের অনেকখানি বুঝিয়ে দিয়েছি যে শেয়ার দালালের দস্তুরির অর্ধেক অবলোপন করেছি 4,000 টাকা। সেই 4,000 টাকাকে আমরা সমান 2টা ভাগে ভাগ করে অবলোপন করেছি। 4,000-এর 2টা ভাগ যদি হয় তাহলে একটা ভাগে 2,000 টাকা করে পড়ে। একটা করেছি শেয়ার অধিহার দ্বারা, যেটা শেয়ার অধিহারের বিষয়ে এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। এটা মূলধন সঞ্চিতির অংশ, সঞ্চিতি উদ্বৃত্তের অংশ আর কি, যেটা আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার অধিহার যায়। সেখানে আমরা অর্ধেক অংশ শেয়ার দালালের দস্তুরি অবলোপনের একটা অংশ বাদ দিয়ে দেখাবো, শেয়ার অধিহারের সাথে সমন্বয় করব আর কি। আরেকটা বলেছে আমাদের চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করতে, ঠিক আছে। যে অর্ধাংশ আমরা অবলোপন করছি তার একটা অংশ আমরা শেয়ার অধিহার দ্বারা অবলোপন করব, সমন্বয় করব, আর একটা করব চলতি বছরের মুনাফা দ্বারা। চলতি বছরের মুনাফা তো আমাদের বিশদায় বিবরণীতেই করা হয়, আর সেখানে আমরা অবলোপনগুলো দেখাই পরিচালন খরচের অধীনে। তাই আমরা 4,000 টাকার একটা ভাগ সমান একটা ভাগ, 2টা ভাগের একটা ভাগ 2,000 টাকা এখানে পরিচালন খরচের অধীনে দেখাবো। কি নামে? শেয়ার দালালের দস্তুরির অবলোপন। এই যে 2,000 টাকা, ঠিক আছে। তাহলে 4,000 টাকার একটা সমন্বয় হচ্ছে শেয়ার অধিহার দ্বারা, আর একটা সমন্বয় হচ্ছে চলতি বছরের মুনাফা দ্বারা। এটাই হচ্ছে চলতি বছরের মুনাফা দ্বারা সমন্বয়, ঠিক আছে, অবলোপন করতে বলা হচ্ছে। আরেকটা হচ্ছে প্রাথমিক খরচের অবলোপন। প্রাথমিক খরচের অবলোপনের কথা বলা আছে 20%। তাহলে 20% আমরা ক নাম্বারে বের করেছি। 20% কত আসে? 2,000 টাকা। ক নাম্বার সমাধানে গেলে দেখো যে প্রাথমিক খরচ আমাদের 10,000 টাকা দেওয়া ছিল, তার 20% 2,000 টাকা। এই যে দেখো, এটাও পরিচালন খরচ একটা। এরপর আছে কলকবজার অপচয়। আমাদের কলকবজা আমরা রেওয়া মিলে পেয়েছি 80,000 টাকা। এর 10% অপচয় করতে বলা আছে 6 নাম্বার সমন্বয়ে। তাহলে 80,000 টাকার 10% দেখিয়ে দিলাম, এটা হচ্ছে 8,000 টাকা। এটা একটা পরিচালন খরচ। তো এই কয়টাই আমাদের এই অঙ্কে পরিচালন খরচ ছিল, সমন্বয় এবং অঙ্ক করে আমরা পেয়েছি রেওয়া মিল করে। তো আমাদের টোটাল খরচ দাঁড়ায়, যোগ করার পরে পরিচালন খরচ দাঁড়ায় 62,600 টাকা। 62,600 টাকা আমাদের কি করতে হবে এখন? আমরা কিন্তু শুরুতে লিখে রেখেছি বাদ। এটা আমাদের কোত্থেকে বাদ দিতে হবে? মোট লাভ থেকে। তাহলে মোট লাভ 1,85,300 থেকে আমাদের বাদ পরিচালন খরচ 62,600। তাহলে এখান থেকে এটা বাদ দাও ক্যালকুলেটরে, দেখো 1,22,700 টাকা আসবে। এটার নাম কি দিব আমরা? পরিচালন মুনাফা। দেখো পরিচালন মুনাফা লিখেছি, হাইলাইট করে দিয়েছি, পরিচালন মুনাফা 1,22,700 টাকা, ঠিক আছে। এটা বোঝার জন্য এরকম করে দেয়া এবং অ্যারো মার্কটা দেয়া। তোমরা পরীক্ষার সময় অ্যারো মার্ক দিবে না, অবশ্যই দিবে না, কিন্তু পরিচালন মুনাফাটাকে হয়তো একটু বোল্ড করে লিখলে বা একটু মোটা বড় করে লিখলে যেন বোঝা যায় যে তোমরা কি নির্ণয় করেছো। এর পরের অংশে আমাদের আসে পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করি অপরিচালন আয় বা অন্যান্য আয় যদি থাকে। এই অঙ্কে আমরা একটা পেয়েছি রেওয়া মিলে অন্যান্য আয়, শেয়ার হস্তান্তর ফি। শেয়ার হস্তান্তর ফি ছাড়া অন্য কোনো আয় আমরা পাইনি, অপরিচালন আয় বা অন্যান্য আয়। যেমন শিক্ষানবিশ সালামি থাকলে আমরা এখানে নিয়ে আসতাম, বিনিয়োগের সুদ থাকলে আমরা নিয়ে আসতাম সেগুলো, ঠিক আছে। যেহেতু এখানে শেয়ার হস্তান্তর ফি ছাড়ার কোনো আয় নেই, তাই আমরা এটাকে লিখবো যোগ অন্যান্য আয়। একটা আইটেমই আছে শেয়ার হস্তান্তর ফি, সরাসরি আমরা নিয়ে গেলাম আউটার কলামে। 1,22,700 সাথে আমরা 3,000 টাকা যোগ করলাম, যোগ করে নামলো আমাদের 1,25,700 টাকা। এটার কোনো নাম দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর থেকে আমরা এখন অন্যান্য ব্যয়গুলো বাদ দিব, তারপর নাম দিব ফলাফলে। তারপর দেব বাদ অন্যান্য খরচ বা ক্ষতি, যেটাকে আমরা বললাম একটু আগে অপরিচালন খরচ বা ক্ষতি। এখানে আমরা পেয়েছি আগুনে বিনষ্ট ক্ষতি। ওই যে তোমাদের প্রশ্ন যখন পড়াচ্ছিলাম যে আগুনে বিনষ্ট ক্ষতিটাকে আমরা কয়ভাবে সমন্বয় করি। প্রথম কথা হচ্ছে একবার চোখ বন্ধ করে চিন্তায় আনতে হবে যে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রয় থেকে বাদ যাবে আগুনে বিনষ্ট পণ্য। আর দ্বিতীয় চিন্তা করতে হবে এটা কি সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, বাদ দিতে হবে, নাকি সিচুয়েশন আমাদের কি বলে বাদ দেওয়ার প্রয়োজন নেই, সেটা বুঝে প্রয়োজন হলে বাদ দিব। এই অঙ্কের জন্য আগুনে বিনষ্ট পণ্যটা আমাদের সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়েই করা আছে, মূল্যায়ন করা আছে, তাই আর বাদ দিইনি আমরা সমাপনী মজুত থেকে, বা বাদ দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োগ করার প্রয়োজন নেই। কিন্তু ক্রয় থেকে কিন্তু অবশ্যই যেখানে ক্রয়টা বসবে সেখানে ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হতো যদি আমাদের করতে বলা হতো। আর আরেকবার যেহেতু এটা একটা ক্ষতি, আগুনে বিনষ্ট পণ্য একটা ক্ষতি প্রতিষ্ঠানের জন্য, এটা বিশদায় বিবরণীর দ্বিতীয় অংশে অন্যান্য খরচ বা ক্ষতির অধীনে একবার দেখাতে হয় কতটুকু ক্ষতি হলো আমার অ্যাকচুয়াল।
এই অঙ্কে আমাদের বলা আছে পণ্য বিনষ্ট হয়েছে 20,000 টাকার, কিন্তু বীমা ক্ষতিপূরণ দিবে 16,000 টাকা। তাহলে ক্ষতি থাকে আমার 4,000 টাকা। তাহলে দেখো আগুনে বিনষ্টে ক্ষতি 20,000, আর ক্ষতিপূরণ পাচ্ছি, যেটা ক্ষতিপূরণ পাচ্ছি সেটা তো আর ক্ষতি নেই। তাহলে ক্ষতিপূরণ যেটা পাচ্ছি সেটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে আমার ক্ষতি। তাহলে 20,000 টাকা থেকে আমরা 16,000 টাকা পেয়ে যাচ্ছি ক্ষতিপূরণ, আমাদের ক্ষতি থেকে যায় 4,000 টাকা। সেই ক্ষতিটা আমরা অন্যান্য খরচ বা ক্ষতির অধীনে দেখাবো। যেহেতু একটাই আইটেম, সেটাই আমরা আবার আউটার কলামে নিয়ে যাচ্ছি 4,000 টাকা। আর কোনো খরচ, অন্যান্য খরচ বা ক্ষতি নেই। তাহলে 1,25,700 থেকে আমরা 4,000 টাকা বাদ দিই অন্যান্য খরচ বা ক্ষতি, আমাদের থাকে 1,21,700 টাকা। এই 1,21,700 আমার যদি, যেহেতু আমরা কোম্পানির আর্থিক বিবরণী করছি বা বিশদায় বিবরণী করছি, যদি আমার প্রশ্নের মধ্যে বা সমন্বয়ে আয়কর সঞ্চিতির কথা, নতুন আয়কর সঞ্চিতির কথা বলা না থাকে, তাহলে এটাই হতো আমাদের নিট লাভ বা নিট মুনাফা। কিন্তু এই অঙ্কে যেহেতু নতুন আয়কর সঞ্চিতির কথা সমন্বয়ে বলা আছে, সমন্বয়ে আয়কর সঞ্চিতির কথা বলা মানে হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি, যেটা নিট লাভ থেকে আমাদের ধরতে হয়। তাহলে যেহেতু আমাদের নতুন আয়কর সঞ্চিতির কথা বলা আছে, সেটা আমাদের ধরে বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই অঙ্কের নিট লাভ। তাহলে আমরা এখন যে নিট লাভটা পাচ্ছি সেটা হচ্ছে 1,21,700 টাকা। সেটা হচ্ছে কর বাদ দেওয়ার পূর্বে, কর পূর্ব নিট লাভ বা নিট মুনাফা বা নিট আয়। এটার নাম কি দিব আমরা? কর পূর্ব নিট লাভ 1,21,700। অর্থাৎ কর এখনো বাদ দেইনি আমরা, নিট লাভ থেকে আয়কর সঞ্চিতিটাকে এখনো আমরা বাদ দেইনি, যেটা আমাদের ধরতে বলা হচ্ছে। এখন আমরা কি করব? আয়কর সঞ্চিতিটা, যেহেতু নিট লাভ থেকে আয়কর সঞ্চিতি আমাদের রাখতে হয়, তাহলে নিট লাভ থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে আমাদের কর বাদ দেওয়ার পর কত নিট লাভ থাকে সেটা বের করে দেখাতে হয়। তাহলে আমরা এখন কি লিখবো? বাদ আয়কর সঞ্চিতি, ব্র্যাকেটে কি লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, নতুন, যেটা সমন্বয়ের মধ্যে থাকে, নতুন কত টাকা ধরতে বলা হয়েছে? 20,000 টাকা। তাহলে আমাদের কর বাদ দেওয়ার পূর্বে যে নিট লাভ ছিল 1,21,700, এর থেকে আমরা করটা বাদ দেই, নতুন আয়কর সঞ্চিতি 20,000 টাকা। এখন দেখি আমাদের আসলে নিট লাভ হাতে কত থাকে। তাহলে 20,000 টাকা বাদ দিলে আমাদের নিট লাভ দাঁড়ায় 1,01,700 টাকা। এটা হচ্ছে কর পরবর্তী বা কর বাদ নিট লাভ। এই অঙ্কের জন্য এটাই হচ্ছে আমাদের নিট লাভ, কর বাদ দেওয়ার পর। ঠিক আছে? তাহলে যে ফলাফল আমরা পেলাম 1,01,700, সেটাই হচ্ছে আমাদের কর পরবর্তী নিট লাভ। তাহলে চলো এখন আমরা আমাদের গ নাম্বার সমাধানে চলে যাই। গ নাম্বার সমাধানে আমাদের করতে বলা হয়েছে এবিসি লিমিটেডের 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছর রক্ষিত আয়ের উদ্বৃত্ত 1,65,000 টাকা ধরে শেয়ার হোল্ডারদের সত্যতা আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশ বিশেষ করব, আংশিক করব। ঠিক আছে? তাহলে গ নাম্বার সমাধান শুরু করো, এবং অবশ্যই তোমরা ফলাফল নির্ণয় করে টাকার অ্যামাউন্টটা ডাবল দাগ দিয়ে ক্লোজ করে ছকটাকে ক্লোজ করে দিবে, এটা ভুল করবে না। তাহলে গ নাম্বার শুরু করি সবাই। গ নাম্বার দেখো, আমরা শেয়ার হোল্ডারদের মোট সত্য ও দায়ের পরিমাণ নির্ণয় করছি, এবং এটা করা হয় আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে আমরা শিরোনামটা দিয়ে নিই, আর কি নির্ণয় করছি সেটা প্রথমে লিখে নেই। গ নাম্বার শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ের পরিমাণ নির্ণয়। আমরা শিরোনামে লিখবো এবিসি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী, যেহেতু অংশ বিশেষ করছি আংশিক, আর 2012 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। আমরা শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ের অংশটা করছি, তাহলে আমরা এখানে লিখে নেব শেয়ার হোল্ডারদের সত্য ও দায় সমূহ। আর প্রথমে শেয়ার হোল্ডারদের সত্য ও দায় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের শেয়ার মূলধন দিয়ে শুরু করতে হয়, শেয়ার মালিকদের সত্য অংশটা নির্ণয় করে নিতে হয়। শেয়ার মালিকদের সত্যে আমাদের প্রথমে আসে শেয়ার মূলধন, ইস্যুকৃত, বিলিকৃত বা আদায়কৃত যে মূলধনগুলো থাকে সেটা নিয়ে আসতে হয়। আমাদের এই রেও মিলে এই অঙ্কের জন্য দেয়া আছে শেয়ার মূলধন 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা আমরা আউটার কলামে রেখেও অঙ্কটা করতে পারতাম, যোগ করতে পারতাম, অথবা আমরা যেহেতু শেয়ার মূলধনের সাথে শেয়ার মালিকদের সত্যের সাথে সঞ্চিতি উদ্বৃত্ত বিষয়টাও জড়িত, তাহলে আমরা শেয়ার মূলধনের সাথে এই অংশগুলো একত্রে যোগ করেও দেখাতে পারি। অর্থাৎ 3 লাখ টাকা আমরা আউটার কলামে রেখে সঞ্চিতি উদ্বৃত্তটা ভিতরে করে বাইরে গিয়ে যোগ করে দিতে পারি, অথবা সবগুলোকে এখানে একত্রে করতে পারি শেয়ার মালিকদের সত্যের অংশটা। তাহলে শেয়ার মূলধন আছে 3 লাখ টাকা, আমরা সেকেন্ড কলামে রাখলাম। সঞ্চিতি উদ্বৃত্ত, এর মধ্যে আমরা জানি সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে যায় সাধারণ সঞ্চিতি, বিভিন্ন সঞ্চিতি যদি থাকে বা তহবিল যদি থাকে সেগুলো যায়। তারপর থাকে শেয়ার অধিহার যদি থাকে সেটা আসে এখানে। তারপর রক্ষিত আয়ের উদ্বৃত্তটা আসে এখানে, যেটা
সমাপনী উদ্বৃত্ত যদি আমরা রক্ষিত আয় বিবরণী থেকে পাই বা প্রশ্নে যদি দেয়া থাকে। তাহলে সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া আছে 50,000 টাকা, এই তহবিলে স্থানান্তরের কোনো বিষয় নেই, আমরা সেকেন্ড কলামে লিখলাম। তারপর আমাদের শেয়ার অধিহার, শেয়ার অধিহারের সাথে একটা বিষয় সমন্বয়ের আছে, যেটা আমি অনেকবার ইতিমধ্যে বলে ফেলেছি, শেয়ার দালালের দস্তুরির অবলোপনের অংশটা। আমরা দস্তুরিকে অর্ধেক অবলোপন করছি 4,000 টাকা, সে 4,000 টাকা সমান 2 ভাগে ভাগ করে 2টা বিষয় দিয়ে অবলোপন করছি। একটা হচ্ছে চলতি বছরের মুনাফা দিয়ে, আর আরেকটা হচ্ছে শেয়ার অধিহার দিয়ে। তাহলে 4,000 টাকার সমান 2টা ভাগ হচ্ছে, এক একটা ভাগে পরে 2,000, আর চলতি বছরের মুনাফা দিয়ে তো একবার করেই ফেলেছি আমরা বিশদায় বিবরণীর পরিচালন খরচের অধীনে দেখিয়ে। আর আরেকবার যেটা আমরা করব শেয়ার অধিহার থেকে বাকি 2,000 বাদ দিয়ে দেখাবো। তাহলে শেয়ার অধিহার আছে 40,000 টাকা, প্রথম কলামে লিখবো বাদ শেয়ার দালালের দস্তুরির অবলোপন। 4,000-এর সমান 2টা ভাগ যদি করি তাহলে এক ভাগে পরে 2,000, তাহলে এই 2,000 আমরা শেয়ার অধিহার দিয়ে অবলোপন করছি। 40,000 থেকে 2,000 গেলে থাকে 38,000 টাকা, ঠিক আছে, 38,000 টাকা। লভ্যাংশ সমতাকরণ তহবিল, বিভিন্ন ধরনের সঞ্চিতি বা তহবিল সঞ্চিতি ও উদ্বৃত্তের অধীনে আসে। রেওয়া মিলে লভ্যাংশ সমতাকরণ তহবিল দেয়া আছে 50,000 টাকা, এটা বসাবো। এরপর আমাদের গ নাম্বার করণীয় আছে যে রক্ষিত আয়ের উদ্বৃত্ত 1,65,000 টাকা ধরে অঙ্কটা করতে বলা হয়েছে, তোমরা নিজেরাও একটু দেখে নাও। 1,65,000 টাকা ধরে আমাদের শেয়ার মালিকদের সত্য দায় নির্ণয় করতে বলা আছে। তাহলে রক্ষিত আয়ের উদ্বৃত্ত 1,65,000, এটাও মালিকানা সত্যকে প্রভাবিত করে, বাড়ায়, তাই এটা আমরা যোগ করে দিব এখানে। তাহলে এই কয়টাই ছিল আমাদের সঞ্চিতি উদ্বৃত্ত এবং শেয়ার মালিকদের সত্যের অংশ। তাহলে প্রত্যেকটা আমরা এখানে যোগ করি, 3,50,000, 38,000, 50,000, 1,65,000, সবগুলো যোগ করে দেখো আমাদের টোটাল আসে 6,03,000 টাকা। তোমরা যদি বইতে খেয়াল করে থাকো, বইতে এই সমাধানটা করে দেওয়া আছে, কিন্তু বইতে এই যোগফলটাতে সম্ভবত প্রিন্টিং মিস্টেক হয়েছে অথবা ভুল একটু অ্যামাউন্টটা লেখা আছে, তোমরা কারেকশন করে নিবে। যে অঙ্কটা আমরা করছি বই থেকে, এই অ্যামাউন্টটা তোমাদের বইতে কেটে সঠিক অ্যামাউন্ট 6,03,000 টাকা লিখে নিবে, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হতেই পারে। যেহেতু আমরা সঠিকটা পেয়ে গেছি, তাহলে পেন্সিল বা কলম দিয়ে কেটে সঠিক অ্যামাউন্টটা লিখে নাও। আর যদি বই এখন হাতের কাছে না থাকে, অবশ্যই এই মুহূর্তে বইটা নিয়ে এসে তোমরা বইতে কারেকশন করো, কারণ এই অঙ্কটা যখন বই থেকে করতে যাবে কনফিউশনে পড়ে যাবে যে খাতা একরকম করছি বইতে আর একরকম, সেটা যেন না হয়। তাহলে তোমরা নিজেরাই যোগ করে দেখো যোগফল কত আসে, আর বইয়ের সাথে সেটা মিলে কিনা, ভুল থাকলে কারেকশন করে নাও। এরপর আসে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায়ের মধ্যে আমাদের আসে প্রদেয় হিসাব, যদি চলতি বছরের বকেয়া কোনো খরচ থাকে বা অগ্রিম কোনো আয় থাকে। ভবিষ্যৎ ব্যবস্থা বলতে আয়কর সঞ্চিতিকে বোঝাচ্ছে, এরকম যদি কোনো ভবিষ্যৎ ব্যবস্থা থাকে এরকম সেগুলো। তাহলে এই অঙ্কের জন্য আমরা পেয়েছি প্রদেয় হিসাব, রেওয়া মিলে আছে 26,800, কোনো সমন্বয় নেই। আরেকটা পেয়েছি নতুন আয়কর সঞ্চিতি, যেটা সমন্বয়ে আছে, সেটা এখানে ভবিষ্যৎ ব্যবস্থা বা চলতি দায় হিসাবে এখানে দেখাতে হয়। তাহলে আয়কর সঞ্চিতি আমি এখানে তোমাদের জন্য নতুন এই কথাটা লিখে বোঝাতে চেয়েছি, আসলে কোন আয়কর সঞ্চিতিটা এখানে আসে, নতুনটা কিন্তু আসে। আর রেওয়া মিলে যেগুলো থাকে সেটা পুরাতন, সেটা রক্ষিত আয় বিবরণীতে যায়। তাহলে আমরা এখানে নতুনটা নিয়ে আসবো, এটা লেখার দরকার নেই, ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য এখানে লিখে দিয়েছি। তাই আয়কর সঞ্চিতি আমাদের সমন্বয় আছে 20,000 টাকা ধরার কথা। এই দুইটাই আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার অংশ। টোটাল হয়েছে আমাদের 46,800 টাকা। এইবার আমাদের শেয়ার মালিকদের যে সত্য আমরা মোটটা বের করেছি, এটার সাথে চলতি দায়ের অংশটা যোগ করি। যোগ করে দেখো 6,03,000, এর সাথে তোমরা 46,800 যোগ করলে আমাদের আসে 6,49,800 টাকা। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে যোগ করে নিবে। এবং এটাও সম্ভবত এই অ্যামাউন্টটা বইতে ভুল থাকার কারণে, হয়তো বা প্রিন্টিং মিস্টেকের কারণে, এটা যোগ করার পরও এই অ্যামাউন্টটা কিন্তু ভুল আসছে বইতে। প্রশ্ন অনুযায়ী যদি আমরা অঙ্ক করি, অ্যামাউন্টগুলো যদি সেভাবে বসাই, তাহলে বইতে এটাও মনে হয় একটু অন্যরকম ভাবে লেখা, এখানে 6,44,800 লেখা মেবি, সেটা কেটে তোমরা সঠিক অ্যামাউন্টটা লিখে নাও। তাহলে 6,49,800 এটা হচ্ছে আমাদের মোট শেয়ার হোল্ডারদের সত্য ও দায়। তাহলে আমাদের যা যা এই অঙ্কের জন্য নির্ণয় করার ছিল, করণীয় ছিল, আমরা নির্ণয় করে ফেলেছি। এখন টাকার অ্যামাউন্টটা ক্লোজ করো এবং ফলাফলের নামটা লিখো, লিখে ছকটা ক্লোজ করে দাও। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা যে অঙ্কটা করলাম খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক আসলে যেন তোমরা পারো, সেজন্য এই অঙ্কটা ভালো করে দেখবে, বাসায় প্র্যাকটিস করবে। এবং তোমাদের জন্য দুইটা SW আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অনুশীলনী 37। SWটা একটু লিখে নাও, SW অনুশীলনী 37। আরেকটা হচ্ছে তোমাদের জন্য অনুশীলনী 65।
37 হচ্ছে বিশাল লিমিটেড, বিশাল লিমিটেড। আরেকটা হচ্ছে 41, এটা হচ্ছে আলফা কোম্পানি, আলফা, ঠিক আছে, আলফা কোম্পানি। এই দুইটা অঙ্ক তোমরা করবে, অনুশীলনী থেকে দিচ্ছি, উদাহরণ থেকে না, অনুশীলনী থেকে এই দুইটা অঙ্ক তোমরা করবে। এইগুলা নিয়মের মধ্যে পড়ে, এই ধরনের নিয়ম আমরা অলরেডি শিখে ফেলেছি। এবং যদি না বোঝো কোনো আইটেম বা কোনো সমন্বয়, অবশ্যই উদাহরণ ঘাটবে, পেয়ে যাবে কোনো না কোনো উদাহরণে কোনো না কোনো সমন্বয়ের সলিউশন দেয়াই আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো আরেকটা অঙ্ক করব, এবং ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই বাসায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।